হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা দেখব কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদগুলো। তাহলে এখনও পর্যন্ত আমরা কী কী কোয়ান্টাম সংখ্যা পেয়েছি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটাকে স্মল এন দিয়ে আমরা ডিনোট করছিলাম, আর গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে স্মল এল দিয়ে আমরা ডিনোট করছিলাম। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা পেয়েছিলাম বোরের মডেল থেকে, আর গৌণ কোয়ান্টাম সংখ্যাটা পেয়েছিলাম সোমারফিল্ডের পারমাণবিক মডেল থেকে। হয়েছে? এরপরে তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার উৎপত্তিটা কোথার থেকে এলো? যে এরকম একটা বর্ণালী ছিল, সাপোজ 3টে লাইন আছে, তো সেটাকে যখন তুমি পর্যবেক্ষণ করলে পরবর্তী ক্ষেত্রে কি দেখলে? যে প্রতিটা লাইন অনেকগুলো লাইনের সমন্বয়ে গঠিত। সাপোজ প্রতিটা লাইন 4টা লাইনের সমন্বয়ে গঠিত। এরপরে এটাকে যখন পরবর্তী ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে পর্যবেক্ষণ করা হলো, তখন কি দেখা গেল? যে ওই যে লাইনগুলো পেয়েছিলে, সাপোজ 1টা থেকে 4টা লাইন পেলে, এটা হচ্ছে একটা লাইন, এখান থেকে দেখো 4টা লাইন পেলে, মানে একটা লাইন 4টা সূক্ষ্মতর লাইনের সমবায়ে গঠিত। তাহলে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে কি দেখা গেল? ওই যে 4টা লাইন ছিল ওগুলো আবার এরকম সাপোজ 8টা লাইন বা 16টা লাইনে ভেঙে গেল চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে, এরকম এইভাবে আর কি। ঠিক আছে? এরপরে যখন ক্ষার ধাতুর ক্ষেত্রে এই লাইনগুলোকে পর্যবেক্ষণ করা হলো, তখন কি দেখা গেল? যে ওই যে আবার সূক্ষ্মতর লাইন, সেইগুলো আবার বিভিন্ন লাইনে ভেঙে যাচ্ছে। তাহলে প্রথমে ছিল একটা, ওখান থেকে দেখলে কি যে ওই একটা লাইনই 4টা সূক্ষ্ম লাইনের সমবায়ে গঠিত। তারপরে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে কী দেখতে পেলে? ওই 4টা সূক্ষ্মতর লাইন আবার অনেকগুলো লাইনে ভেঙে যাচ্ছে। ক্ষার ধাতুর ক্ষেত্রে কি দেখলে? যে ওই যে লাইনগুলো পেয়েছিলে সেইগুলো আবার সূক্ষ্মতর লাইনে ভেঙে যাচ্ছে। সাপোজ 8টা লাইন আছে, 8টা লাইন 16টা লাইনে ভেঙে গেল। তাহলে এইগুলো এক্সপ্লেন করার জন্য প্রথমে ছিল মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তারপরে সূক্ষ্মতর লাইন ব্যাখ্যা করার জন্য কী হলো? গৌণ কোয়ান্টাম সংখ্যা। তারপরে আবার সূক্ষ্মতর লাইন ব্যাখ্যা করার জন্য কি আসবে? এমএল, যেটাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। তারপরে সেটার আবার সূক্ষ্মতর লাইন ব্যাখ্যা করার জন্য কি আসবে? এমএস, যেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রথমে ছিল এন, যেটাকে আমরা বলছিলাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তারপরে এলো এল, সেটা বলা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। তারপরে এলো এমএল, যেটাকে বলা হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তারপরে এলো এমএস, যেটাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা। হয়েছে? তাহলে এই 4টা কোয়ান্টাম সংখ্যা এরপর আমরা দেখব। তাহলে কোয়ান্টাম সংখ্যাগুলোর দরকার কেন নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে জাস্ট একটু জেনারেল জিনিস লিখে নাও, যে সূক্ষ্মতর বর্ণালীর ব্যাখ্যার জন্য এবং ইলেকট্রনের অবস্থান বা প্রকৃতি বর্ণনা করার জন্য কিছু নির্দিষ্ট সংখ্যার প্রয়োজন হয়। তাহলে এই সংখ্যাগুলিকে কোয়ান্টাম সংখ্যা বলে। হয়েছে? তাহলে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? আগেই বললাম 4 প্রকার। ফার্স্ট হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এন দিয়ে লেখা হয়। সেকেন্ড, গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে স্মল এল দিয়ে লেখা হয়। থার্ড, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে
ml দিয়ে লেখা হয়। ফোর্থ, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে স্পিন কোয়ান্টাম নাম্বার বলে, যেটাকে ms বা স্মল s দিয়ে লেখা হয়। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, যেটাকে n দিয়ে লেখা হয়। গৌণ কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা স্মল l দিয়ে লেখা হয়। চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ml দিয়ে, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা s বা ms দিয়ে লেখা হয়। তাহলে এই চারটা জিনিসের ডিটেল ডিসকাশন করব। তাহলে ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, যেটাকে n দিয়ে লেখা হয়। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা মানে কি? এগুলো আমরা আগের ক্লাসে পড়েছিলাম, যেগুলো k l m n ওগুলো ছিল, সেগুলোকেই প্রিন্সিপাল কোয়ান্টাম মানে প্রিন্সিপাল কক্ষপথ বলে, মুখ্য কক্ষ বলে। এরপরে ওইগুলোকে 1 2 3 4 অক্ষর দিয়ে প্রকাশ করা হয় আর কি, সংখ্যা দিয়ে, সরি। তাহলে আমরা যে কে কক্ষটা দেখেছিলাম ওটাকে কি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়? 1, এলটাকে 2, m 3, n 4, এরকম আর কি হয়েছে। তাহলে কি বলবে যে নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুযায়ী ইলেকট্রনগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘোরে। হয়েছে। এই কক্ষপথগুলিকে কে এল এম এন ইত্যাদি অক্ষর দ্বারা বা 1 2 3 4 ইত্যাদি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। হয়েছে। এই যে সংখ্যা, এগুলোকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে এই সংখ্যাগুলিকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলে। হয়েছে। মানে এরকম কেসটা ধরো, এখানে নিউক্লিয়াস আছে, তাহলে এটাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষ থাকবে। তাহলে একদম ভিতরে যে কক্ষটা আছে ওটা কি বলছো? n সমান 1, তারপরেরটা n সমান 2, তারপরেরটা n সমান 3, এরকম আর কি। তাহলে n এর মানটা যত বেশি হবে কক্ষপথের আকারটাও তত বড় হবে বলতেই পারি। তাহলে n এর মান যত বেশি হয় কক্ষপথের আকারও তত বড় হয়। হয়েছে। এরপরে কক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা বা ইলেকট্রন ধারণ সংখ্যা কত হবে? 2n²। আচ্ছা, এখানে একটা কথা লিখে রাখবে যে কক্ষে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। হলো। তাহলে আমি যদি বলি যে ফার্স্ট কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 × 1² মানে কত? 2। তাহলে সেকেন্ড কক্ষে ইলেকট্রন সংখ্যা বের করবে, ফোর্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা বের করবে। তাহলে এটা গেল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এরপরে সেকেন্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে স্মল l দিয়ে লেখা হয়। তাহলে এই জিনিসটা কি? তাহলে ওই যে মুখ্য কক্ষগুলো তুমি পেলে n সমান 1 2 3 4, ওই মুখ্য কক্ষগুলো কি উপকক্ষ নিয়ে গঠিত। বুঝলে? তাহলে ওই যে n সমান 1 n সমান 2 n সমান 3 ওই মুখ্য কক্ষগুলো লিখেছিলে, ওই মুখ্য কক্ষগুলো কতগুলো উপকক্ষ নিয়ে গঠিত। তাহলে ওই উপকক্ষ যেগুলো থাকে তাদের আকৃতি বোঝাতে গেলে একটা সংখ্যার প্রয়োজন হয়। ওই সংখ্যাটাকে গৌণ কোয়ান্টাম সংখ্যা বলে। কেসটা বুঝলে? তাহলে যে কক্ষগুলো তোমার কাছে আছে সেই কক্ষগুলো কতগুলো উপকক্ষ নিয়ে গঠিত। তাহলে ওই উপকক্ষগুলোর আকৃতি কীরকম হবে? গোলাকার
না ডিম্বাকার না উপবৃত্তাকার সেটা বোঝানোর জন্য একটা সংখ্যার প্রয়োজন হয়, যেটাকে গৌণ কোয়ান্টাম সংখ্যা বলে। ক্লিয়ার? তাহলে কি বলবে যে প্রতিটি মুখ্য কক্ষ কতকগুলি উপকক্ষ বা সাবশেল নিয়ে গঠিত। হয়েছে? উপকক্ষগুলির আকৃতি বোঝাতে কতকগুলি সহায়ক বা সম্পূরক কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। হয়েছে? এই সংখ্যাগুলিকে গৌণ কোয়ান্টাম সংখ্যা বলে। হলো? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে যে ওই মুখ্য কোয়ান্টাম সংখ্যা ওর আন্ডারে কতগুলো গৌণ কোয়ান্টাম সংখ্যা থাকবে সেটাকে জানতে হবে। তাহলে নির্দিষ্ট এনের জন্য এল এর মান কী হবে? 0 থেকে n-1 পর্যন্ত। তো একটা নির্দিষ্ট এন আছে, তার জন্য এল এর মান তুমি কী পাবে? 0 থেকে n-1। তাহলে সাপোজ যদি n সমান 1 হয়, তাহলে এল এর মান কী পাবে? 0 থেকে 1-1, মানে 0 থেকে 0। তাহলে এল এর মানটা কী পেলে? 0। হয়েছে? আচ্ছা, n সমান যদি 2 হয়, এল এর মান কী পাবে? 0, তারপরে 2-1 মানে 1, আর তো কিছু পাবে না। আচ্ছা, n সমান যদি 3 হয়, এল এর মান কী পাবে? তাহলে 0, 1, 2। n-1 মানে কি? 3-1 2। তাহলে 0 থেকে 1 তারপরে 2। n সমান যদি 4 হয়, এল এর মান কী পাবে? তাহলে 4 মানে কি? n-1 সমান 3। তাহলে 0 থেকে 3 মানে কত? 0, 1, 2, 3। n সমান যদি 5 হয়, এল সমান কত? 0 থেকে 5-1 মানে 4। তাহলে 0 থেকে 4 মানে কি? 0, 1, 2, 3, 4। হয়েছে? আচ্ছা, এরপরে এল সমান যদি 0 হয়, সেই উপকক্ষটা বলা হবে এস উপকক্ষ। এল সমান যদি 1 হয়, তাকে বলা হবে পি উপকক্ষ। এল সমান যদি 2 হয়, তাকে বলা হবে ডি উপকক্ষ। এল সমান যদি 3 হয়, তাকে বলা হবে এফ উপকক্ষ। তাহলে এখান থেকে এসপিডিএফ এর টার্মটা আসছে। তাহলে এল এর মান যেরকম হবে, উপকক্ষটাও সেরকম হবে। তাহলে 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। হয়েছে? তাহলে যখন তুমি n সমান 1 বসাচ্ছিলে, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 বসাচ্ছিলে, এল এর মান কত পাচ্ছিলে? 0। তাহলে এই যে উপকক্ষটা, এটাকে কি বলবে তুমি? তাহলে n সমান 1, এল সমান 0, তাহলে উপকক্ষটা কী হবে? 1s। n সমান যখন 2 বসাচ্ছিলে, তখন এল এর মান কী পাচ্ছিলে? 0 আর 1। তাহলে 0 মানে হচ্ছে এস, 1 মানে হচ্ছে পি। তাহলে উপকক্ষগুলো কী হবে? 2s আর 2p, যেহেতু nটা 2। n সমান যদি 3 বসাও, এল এর মান কী পাবে? 0, 1, 2। তাহলে 0 মানে এস, 1 মানে পি, 2 মানে ডি। তাহলে যেহেতু 3 মান, তার জন্য কি আসবে? 3s, 3p আর 3d।
আচ্ছা, এন সমান যদি 4 বসাও কী মান আসবে? 0, 1, 2, 3। তাহলে 0 মানে এস, 1 মানে পি, 2 মানে ডি, 3 মানে এফ। তাহলে উপক হলে কী হবে? 3s, 3p, 3d, সরি 4 আছে না, তাহলে 4s, 4p, 4d, 4f। তাহলে এইভাবে একটা কক্ষের আন্ডারে এরকম উপকক্ষগুলো থাকে। তাহলে দেখো এন সমান যখন 1 তখন ওখানে উপকক্ষ কটা আছে? একটাই, তাহলে একটি উপকক্ষ। কী উপকক্ষ? 1s। যখন এন সমান 2 ওখানে দেখো দুটো উপকক্ষ আছে। কি কি? 2s আর 2p। যখন 3 তখন দেখো তিনটি উপকক্ষ আছে। কি কি? 3s, 3p, 3d। যখন 4 তখন দেখো চারটি উপকক্ষ আছে। কি কি? 4s, 4p, 4d, 4f। তাহলে এইভাবে একটা কক্ষের আন্ডারে এরকম উপকক্ষগুলো উপস্থিত থাকে। ক্লিয়ার? এরপরে উপকক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা, মানে একটা উপকক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। একটা কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 2n², একটু আগে দেখলাম। এবার উপকক্ষে ইলেকট্রন কতগুলো থাকতে পারে? 2 × 2l+1। তাহলে এলের মানটা দেখতে হবে কী আছে, তারপরে ক্যালকুলেশন করলে তুমি বুঝতে পারবে যখন ইলেকট্রন করা থাকবে। তাহলে ধরো 1s উপকক্ষ, তাহলে এখানে ইলেকট্রন কটা থাকতে পারে? ইলেকট্রন সংখ্যা কতগুলো হতে পারে। তাহলে 1s মানে কি? আমাকে জাস্ট এলের মানটা দেখতে হবে। তাহলে এসের ক্ষেত্রে এল কত হয়? 0। তাহলে 2 × 0+1, তাহলে 2। তাহলে 1s ইলেকট্রন কটা থাকবে? দুটা। আচ্ছা, ধরো 2s, তাহলে 1s হোক 2s হোক ব্যাপারটা তো একই, আমাকে জাস্ট এলের মানটা দেখতে হবে। তাহলে 2s এর ক্ষেত্রেও এস আছে, তাহলে এসের এল কত হয়? 0। তাহলে 2 × 0+1 কত হবে? 2। ধরো 2p, তাহলে জাস্ট পি দেখতে হবে। পি এর ক্ষেত্রে এল কত হয়? 1। তাহলে 2 × 1+1, তাহলে কত হবে? 6। ধরো 3d, তাহলে ডি আছে, তাহলে ডি এর ক্ষেত্রে এল সমান কত? 2। তাহলে 2 × 2+1 কত হবে? 10। ধরো 4f, তাহলে এফ এর মানে এল সমান 3। তাহলে 2 × 3+1 কত হবে? 14। তাহলে বেসিক্যালি তোমার যে এস উপকক্ষ, সেটা 1s হোক 2s হোক 3s হোক, সেখানে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? দুটা। পিএ 6টা, ডিএ 10টা, এফে 14টা। পেয়ে গেলে। এরপরে নেক্সট হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। 3 নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম, চৌম্বকীয় বলাটাই বেটার, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এমএল দিয়ে লেখা হয়। স্পিনটাকে ms/s দিয়ে লেখা হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটাকে ml দিয়ে লেখা হয়। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কেন এসেছিল? যখন চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীটাকে দেখা হয় তখন কি দেখা হয়? যে ওই সূক্ষ্ম রেখাগুলা আবার সূক্ষ্মতর রেখায় বিভাজিত হয়ে যাচ্ছে, তাই না? এই ঘটনাটাকে বলা হয় জিমেন ইফেক্ট। তাহলে এটাকে ব্যাখ্যা করার জন্যই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রবর্তন হয়েছিল আর কি। তাহলে কি বলবে? যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সূক্ষ্ম রেখাগুলি আবার সূক্ষ্মতর রেখায় বিভাজিত হয়, একে জিম্যান প্রভাব বলে। হলো? তাহলে এই ঘটনা ব্যাখ্যা করার জন্য এমএল এর প্রয়োজন হয় বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। হয়েছে? আচ্ছা, এরপরে তাহলে এই সূক্ষ্মতর রেখার বিভাজনটা হয় কিসের জন্য? তাহলে আমরা কক্ষর আন্ডারে বিভিন্ন উপকক্ষ পেয়েছি। তাহলে উপকক্ষগুলো কি হয়? 3D স্পেস বা ত্রিমাত্রিকভাবে বিভিন্ন তলে অবস্থান করে।
তাহলে বিভিন্ন তলে অবস্থান করার জন্য এবং ওই বিভিন্ন তলে বিভিন্ন উপকক্ষের যে ইলেকট্রন আছে তাদের আবর্তনের জন্য কী হয়, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে কি বললাম, যে কক্ষের আন্ডারে তুমি উপকক্ষগুলো পেয়েছিলে, সেই উপকক্ষগুলো কোথায় অবস্থান করে, বিভিন্ন তলে অবস্থান করে। তাহলে বিভিন্ন তলে উপকক্ষ আছে, ওই উপকক্ষে ইলেকট্রন আছে, যে ইলেকট্রনগুলো ঘুরছে, তাহলে ওই ইলেকট্রনের ঘূর্ণনের জন্য চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে ওই চৌম্বক ক্ষেত্র আর যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তুমি ওটাকে রেখেছো তাদের মধ্যে কি হবে, ইন্টারাকশন হবে। তার জন্য কি হবে, ওই উপকক্ষগুলা আবার বিভিন্ন কক্ষকে ভেঙে যাবে। কেসটা বুঝলে? তাহলে কক্ষর যে উপকক্ষগুলো আছে ওই উপকক্ষগুলো বিভিন্ন তলে অবস্থান করছে। এবারে বিভিন্ন তলে যে উপকক্ষগুলো তুমি পেলে ওখানে ইলেকট্রনগুলোর ঘূর্ণনের জন্য চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তবে তুমি অলরেডি ওটাকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছিলে আর ইলেকট্রনের ঘূর্ণনের জন্য চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো। তাহলে ওই চৌম্বক ক্ষেত্র দুটোর মধ্যে ইন্টারাকশান হবে। ওই ইন্টারাকশান হওয়ার জন্য উপকক্ষগুলো ভেঙে যাবে, ভেঙে করে কি উৎপন্ন করবে, কক্ষক। তাহলে তুমি প্রথমে পেয়েছিলে কক্ষ, যেটাকে অরবিট বলছিলে। তারপর কি দেখলে, ওটা ভেঙে কি তৈরি করলো, উপকক্ষ, যেটাকে আচ্ছা অরবিট বা সেল বলছিলে, তাই তো? তাহলে উপকক্ষ মানে সাবসেল। এই উপকক্ষটা কি হলো, আবার চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ভেঙে গেল, কি উৎপন্ন করলো, কক্ষক, যেটাকে বলা হয় অরবিটাল বা অরবাইটাল। হয়েছে? তাহলে জাস্ট একটু ওই ভাষাটা লিখে রাখবে যে কক্ষের উপকক্ষগুলি ত্রিমাত্রিকভাবে বিভিন্ন তলে অবস্থান করে এবং উপকক্ষে ইলেকট্রনগুলির ঘূর্ণনের জন্য চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, তুমি ওখানে আবার বাইরে থেকে একটা চৌম্বক ক্ষেত্র দিয়েছিলে, বলেছিলাম না যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এদের মধ্যে কী হবে, ইন্টারাকশান হবে। আচ্ছা, এরপরে তাহলে বিভিন্ন তলের উপকক্ষে চৌম্বক ক্ষেত্রের প্রতিক্রিয়া, মানে ইন্টারাকশানটা যেটা বলছি আর কি, প্রতিক্রিয়া বিভিন্ন হয়। মানে ওই যে বিভিন্ন উপকক্ষ এস পি ডি এফ পেয়েছিলে, তাহলে তাদের ইন্টারাকশানটা আলাদা আলাদা হবে, প্রতিক্রিয়া বিভিন্ন হয় এবং বর্ণালীর বিভাজন ঘটে। হয়েছে? আচ্ছা, এরপর কি বলবে, তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে উপকক্ষের বা উপকক্ষ পৃথকীকৃত হয়ে কক্ষক তৈরি করে। তাহলে প্রথমে ছিল কক্ষ, সেটা ভেঙে হলো বা তার আন্ডারে থাকছে উপকক্ষ। এবারে উপকক্ষগুলো ভেঙে কি হচ্ছে, কক্ষক বা অরবিটাল হয়েছে। তাহলে একটা এনের জন্য তুমি এলের কী কী মান পাচ্ছিলে, 0 থেকে n-1। এরপরে এলের জন্য ml এর মান কি হবে, -l থেকে +l হয়েছে। তাহলে জিনিসটা একটু ভালো করে বোঝো। তাহলে ধরো n সমান আছে তোমার 0 হয়েছে, সেই ক্ষেত্রে তুমি এল এর মান কী পাচ্ছিলে, 0 পাচ্ছিলে। তাহলে ml এর মান কী হবে, আচ্ছা আগে এলেরগুলোই লিখে দিই। তাহলে যখন n সমান 1 তখন এল এর মান কী পাচ্ছিলে, 0 আর 1। যখন n সমান 2 এল এর মান কী পাচ্ছিলে, 0 1 2। যখন n সমান 3 এল এর মান পাচ্ছিলে, ও সরি n এর মান কী করে 0 হবে, n সমান 0 মানে কি, ওখানে তো কোনো কক্ষই নেই। n সমান 1 তাহলে এল এর মান পাচ্ছিলে 0। n সমান যদি 2 হয় এল এর মান কী পাচ্ছিলে, 0 আর 1। n সমান 3 হলে এল এর মান পাচ্ছিলে 0 1 2।
n সমান 4 হলে l এর মান পাচ্ছিলে 0 1 2 3। এগুলো আমরা আগেও দেখেছি। তাহলে একটা l এর ক্ষেত্রে ml এর মান কী কী পাবো সেটা এখানে দেখব। তাহলে যখন l সমান 0 তখন ml এর মান কী পাবে? -0 থেকে +0। এটার মানে কি? ml এর মান কত পেলে? 0 পেলে। এরকম তো হয় নাকি? একটা স্কেল ধরো এটা 0, এদিকে +1 +2 +3, এদিকে -1 -2 -3 এরকম হয়। তাহলে -0 থেকে +0 মানে কি? সে 0ই তো। আচ্ছা, l সমান এখানেও 0, তাহলে ml এর মান কী হবে? 0। এবারে l সমান যখন 1 তখন মান কী হবে? -1 থেকে -1 থেকে +1। তাহলে -1 থেকে +1 মানে কি? -1 0 +1 হলো। আচ্ছা, তাহলে এখানে কী পাচ্ছ? 0 মানে 0, 1 মানে -1 0 +1, 2 মানে -2 -1 0 +1 +2। তাহলে এই কেসটা এখানেও পাবে। যখন 3 থাকবে তখন মানটা কী হবে? -3 -2 -2 0 -3 -2 -1 0 +1 +2 +3। এরপরে এই যে তুমি n সমান 1, l সমান 0 আর ml সমান 0, তাহলে ml এর মান কটা পেয়েছো? একটা। তাহলে একটা যদি মান পাও তাহলে কক্ষক কটা পাবে? একটা। n সমান 2, l সমান 0, মান কত পেয়েছো? 0, তাহলে কক্ষক কটা? একটা। n সমান 2, l সমান 1, তখন ml এর মান কী পেয়েছো? -1 0 +1, তাহলে কটার মান পেয়েছো? 3টা, তাহলে কক্ষক কটা হবে? 3টা। তাহলে এখানেও 0 1 1 3। ml এর মান কত পেয়েছো যখন l সমান 2? 5টা। -2 -1 0 +1 +2, তাহলে কটা মান পেয়েছো? 5টা। তাহলে কক্ষক কটা পাবে? 5টা। তাহলে এরকম 1 3 5। এরপরে দেখো 7টা মান পেয়েছো, তাহলে কক্ষক কটা পেলে? 7টা। এরপরে কক্ষগুলো দেখাবে কিভাবে? তাহলে l এর ক্ষেত্রে যখন 0 তখন মান পেয়েছো একটা, কক্ষকটাকে এইভাবে দেখাবে। এখানেও একটা মান পেয়েছো। এরপরে l এর মান যখন 3টে তখন 3টে কক্ষক পাবে। তাহলে কক্ষকগুলো এরকম ছোট ছোট ঘরের মতো দেখাতে হবে। তাহলে এই জিনিসটা এখানেও হবে। তাহলে একটা মানে একটা ঘর, 3টে মানে এরকম 3টে ঘর, 5টা মানে 5টা ঘর। এখানেও সেম। তাহলে 7টা মানে কি? ওখানে 7টা ঘর পাবে। হয়েছে? তাহলে এইভাবে প্রথমে কক্ষ ছিল, কক্ষের আন্ডারে উপকক্ষ, উপকক্ষের আন্ডারে কক্ষক হলো। ব্যাস। তাহলে এটা কি হয়েছে? এটা হচ্ছে 1s, এটা 2s, এটা 2p। এদের মান কি? -1 0 +1। আচ্ছা, এরপরে এটা 3s, এটা 3p, এটা 3d। তাহলে এর মান কত? 0। এটা -1 0 +1। আচ্ছা, নিচেরটার মান -2 -1 0 +1 +2। এটা কি? 4s, এটা 4p, এটা 4d, এটা 4f। তাহলে 4f এর ক্ষেত্রে মান কী হবে? -3 -2 -1 0 +1 +2 +3, মানে প্রতিটা ঘরের মান আর কি হলো। তাহলে এইভাবে এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা কক্ষক পেলাম। তাহলে কক্ষের আন্ডারে থাকছে উপকক্ষ, তার আন্ডারে থাকছে কক্ষক হলো। 4 নাম্বার আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যাটা কখন আসলো? যখন ওই বর্ণালীগুলো ওই ক্ষার ধাতুর ক্ষেত্রে দেখা হলো, তখন দেখা গেল কি যে বর্ণালীগুলো আবার বিভিন্ন সূক্ষ্মতর রেখায় ভেঙে যাচ্ছে।
হয়েছে। ওই ব্যাখ্যা করার জন্য কি আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে কি বলবে যে NLML দিয়ে অধিকাংশ বর্ণালী ব্যাখ্যা করা গেলেও ক্ষার ধাতুর বর্ণালীগুলি মানে ক্ষার ধাতুর সূক্ষ্মতর বর্ণালীগুলি ব্যাখ্যা করা যায় না। এই জন্য স্পিন কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয়। হয়েছে। এবারে স্পিন কোয়ান্টাম নাম্বার মানে কি, যেটাকে আমরা MS বা S দিয়ে লিখছিলাম, MS বা S। তাহলে নিউক্লিয়াসকে যখন কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘোরে, তো ইলেকট্রনটাও নিজের অক্ষের চারপাশেও ঘুরতে থাকে। তাহলে ইলেকট্রনটা যদি নিজ অক্ষের চারপাশে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তখন সেটাকে বলা হয় প্লাস হাফ। তাহলে এসের দুটো মান, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে ইলেকট্রনটা যখন নিজ অক্ষের চারদিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেটা হচ্ছে প্লাস হাফ, যখন বিপরীত দিকে ঘুরবে সেটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে কি বলবে, এটা হচ্ছে ক্লক ওয়াইজ ঘূর্ণন। তাহলে ইলেকট্রনের ক্লক ওয়াইজ ঘূর্ণন বা ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন হলে কত হবে, প্লাস হাফ। আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তখন কি হবে, মাইনাস হাফ। হলো। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে যে প্রতিটি কক্ষকে দুটি করে ইলেকট্রন থাকতে পারে। হয়েছে। একটির ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে এবং অপরটির ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। হয়েছে। তাহলে এই গেল চারটা কোয়ান্টাম সংখ্যা, N, L, ML আর MS। এরপরে তাহলে কোয়ান্টাম সংখ্যাগুলোর পরে তিনটে নীতি আছে। একটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি, আর একটা আউফবাউন নীতি, আর একটা হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। তাহলে এই চারটা জিনিস সামারাইজ করে দিই যে N এর আন্ডারে থাকছে L, এর আন্ডারে থাকছে ML, আর ML এর এখানে থাকছে MS। তাহলে তোমার যদি ধরো n সমান 4, আমি সাপোজ ধরে নিচ্ছি যে n সমান 4, তাহলে n সমান যদি 4 হয় তাহলে l এর মান কি হবে, 0, 1, 2, 3। তাহলে l এর 3টে মান পাবে। তাহলে 0, l সমান 0, l সমান 1, l সমান 2 আর l সমান 3। তাহলে l সমান 0 মানে ওটা S, তাহলে এটাকে বলা হবে 4S। l সমান 1 ওটাকে বলা হবে P মানে 4P, 2 মানে D মানে 4D, 3 মানে F মানে 4F। তাহলে এই যে n সমান 4 এটা ছিল ফোর্থ কক্ষ, তার আন্ডারে কি উপকক্ষ আছে, 4S, 4P, 4D, 4F। তাহলে এখান থেকে ML এর মান কি পাবে, S মানে কি, ওখানে একটাই পাবে। P মানে কি, তাহলে এখানে ML সমান কত, 0। তাহলে P সমান মানে P এর ক্ষেত্রে L সমান 1, তাহলে L সমান 1 হলে ML এর মান কী পাবে, -1, 0, +1। তাহলে এখানে 3টে পাবে, একটা হচ্ছে -1, 0, +1। যখন L সমান 2 এক্ষেত্রে কটা পাবে, 5টা।
তাহলে -2 -1 0 +1 +2। যখন 3 কটা পাবে এখানে 7টা, তাহলে -3 -2 -1 0 +1 +2 +3। বুঝতে পারলে? তাহলে প্রথমে আমার n সমান 4 ছিল, মানে একটাই কক্ষ ছিল। তাহলে কক্ষের আন্ডারে দেখো 4টা উপকক্ষ আছে, এই 4টা উপকক্ষের আন্ডারে আবার কক্ষক আছে। ঠিক আছে? তাহলে যখন একটা কক্ষক থাকে একটা ঘর দেখানো হয়, এখানে 3টে কক্ষক মানে 3টে ঘর, তাদের মান কি -1 0 +1। এটা যেমন 0 একটা ঘরে, এখানে আছে 5টা, তাহলে 5টা কক্ষক থাকবে। তাহলে -2 -1 0 +1 +2, এখানে আছে 7টা, তাহলে মান কী হবে? -3 -2 -1 0 +1 +2 +3। ক্লিয়ার? আর কি বললাম যে প্রতিটা কক্ষকে সর্বাধিক 2টো করে ইলেকট্রন থাকতে পারে। ব্যাস। এরপরে আসছে পাউলির অপবর্জন নীতি। তাহলে 3টে নীতি আছে। ফার্স্ট হচ্ছে পাউলির অপবর্জন নীতি। তাহলে পাউলির অপবর্জন নীতি কি বলছে? যে কোনো পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের ওই 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। ঠিক আছে? তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে তো অনেক, তাহলে তুমি যে কোনো দুটো ইলেকট্রন ওখান থেকে নিয়ে নাও, সেখানে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না। হয়েছে? তাহলে কি বলবে? যে কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না, একটা না একটা পার্থক্য থাকবেই। তুমি ধরো 1s এর ক্ষেত্রে দেখতে চাইছো, তাহলে 1s মানে কি? ওখানে একটাই ছোটো ঘর থাকবে, s মানে একটাই ঘর থাকে, p মানে 3টে, d মানে 5টা, f মানে 7টা। তাহলে ইলেকট্রন করা থাকে ম্যাক্সিমাম 2টো, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজটা যদি উপর দিকে লিখি, অ্যান্টি ক্লকওয়াইজটা নিচের দিকে লিখব। তাহলে 2টো ইলেকট্রন আছে। তাহলে 2টো ইলেকট্রনের ক্ষেত্রে n l m l আর ms এদের মান আমি দেখব কি হয়েছে। তাহলে ধরো ফার্স্ট ইলেকট্রন আছে, তার ক্ষেত্রে মান কী হবে? ফার্স্ট ইলেকট্রন আর সেকেন্ড ইলেকট্রন। তাহলে যেহেতু প্রথম কক্ষে আছে মানে এনটা 1, তার জন্য দুটোর এনের মান 1। কোথায় আছে এসে? তার জন্য এল এর মান 0। এম এল এর মান কত হবে? 0 হবে। এস 0 মানে এসের ক্ষেত্রে এল 0, তাহলে এম এল কত হয়? 0। 3টে তো মিলে গেল। এবারে এম এস কী হবে? যেটা উপর দিকে আছে সেটা হবে +1/2, যেটা নিচের দিকে আছে -1/2। তাহলে দেখো 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টে মিলে গেছিলো, কিন্তু এমএসটা মিললো না, একটা +1/2 হয়ে গেল, একটা -1/2 হয়ে গেল। তাহলে তুমি যে কোনো দুটো ইলেকট্রনের এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান দেখো, কখনোই এক হবে না, একটা না একটা আলাদা হবেই। এটা গেল পাউলির অপবর্জন নীতি। এরপরে 2 নাম্বার, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। স্টেটমেন্ট আগে বলে দিই, তারপরে উদাহরণটা বলছি। তাহলে এই স্টেটমেন্টটা বলছে যে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষকগুলি দখল করবে এবং প্রতিটির ঘূর্ণন বা স্পিন একই দিকে হবে। তাই এটা জাস্ট লিখো, তারপরে উদাহরণটা দিলে বুঝতে পারবে যেটা কি বলতে চাইলো। তাহলে কি বললাম? সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ
ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষকগুলি দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। কেসটা কি? ধরো আমি পি উপকক্ষ কনসিডার করছি, তাহলে পি এর আন্ডারে কতগুলো কক্ষক থাকে? 3টে। পি এর আন্ডারে তো 3টে ঘর থাকে আমি বলেছি। তাহলে ধরো পি আমি কনসিডার করছি, এর আন্ডারে 3টে ঘর থাকে। তাহলে এখানে তুমি ইলেকট্রন ফিল আপ করতে চাও। হয়েছে? তাহলে প্রতিটা ঘরে 2টো করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে ম্যাক্সিমাম 6টা থাকবে। তুমি সাপোজ বলছো P2, আমি P2 লিখব। P2 মানে কি? পি উপকক্ষে 2টো ইলেকট্রন আছে, তাহলে 1টা 2টা এইভাবে লিখতে হবে। এরকম প্রথমেই 2টো দেওয়া চলবে না। তাহলে 2টো ইলেকট্রন মানে কি? যতক্ষণ ঘরগুলো ফাঁকা আছে তোমাকে একটা করে ফিল আপ করে যেতে হবে, আর প্রতিটার ঘূর্ণনে একই দিকেই হবে। তাহলে ধরো P3 লিখতে চাইছো, তুমি কীভাবে লিখবে? এই যে একটা ঘর ফাঁকা আছে, আবার দিয়ে দাও, আবার ঘর ফাঁকা আছে, আবার দিয়ে দাও। মানে এইভাবে লেখা চলবে না। এই যে এরকম করে দিলাম, প্রথমে 2টো তারপর একটা, তাহলে একটা ঘর ফাঁকাই পড়ে থাকলো, ওখানে ইলেকট্রন ভর্তিই হলো না, তুমি আগেই 2টো ইলেকট্রন একটা ঘর দিয়ে দিয়েছো। এটা কিন্তু লেখা চলবে না। হলো? ধরো P4 লিখবে, কী লিখবে? তাহলে 1টা 2টো 3টে 4টা। তাহলে যতক্ষণ ফাঁকা ছিল একটা করে আমি ভর্তি করে গেছি, তারপর তারা ফাঁকা নেই, তখন আবার একটা ইলেকট্রন ভর্তি করতে হবে, তার ঘূর্ণনটা অন্যদিকে হয়ে যাবে। তাহলে একটা করে ইলেকট্রন ঢুকছিল, তখন ঘূর্ণনটা উপর দিকে ছিল বা ক্লকওয়াইজ ছিল। যখন আবার নতুন ইলেকট্রন ঢোকাচ্ছি তখন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, কারণ যতক্ষণ পর্যন্ত ফাঁকা থাকবে ইলেকট্রনগুলো একটা একটা করে ঢুকবে। যখনই আবার নতুন ইলেকট্রন ওখানে তুমি ঢোকাতে যাবে তখন তার স্পিনটাও উল্টো দিকে হয়ে যাবে। এটা হচ্ছে কেস। এরপর ধরো তুমি করতে চাইছো D4, মানে ডি এর আন্ডারে 5টা কক্ষক থাকে, তাহলে 4টা ইলেকট্রন তোমাকে ফিল আপ করতে হবে। কীভাবে করবে? 1 2 3 4। তাহলে যতক্ষণ ঘর ফাঁকা থাকবে তুমি এরকম একটা করে ইলেকট্রন ফিল আপ করতে থাকবে। যখনই দেখবে যে আর ঘর ফাঁকা নেই তখন আবার নতুন করে ফিল আপ শুরু করতে হবে, তখন স্পিনটা উল্টো হয়ে যাবে। সাপোজ তুমি করছো D6, মানে 6টা ইলেকট্রন আছে, তাহলে 1টা 2টো 3টে 4টা 5টা, আর ফাঁকা নেই, তখন আবার এখান থেকে শুরু করতে হবে, কিন্তু স্পিনটা উল্টো হয়ে যাবে। কী বলেছিলাম? একটা উপর দিকে হলে একটা নিচের দিকে হয়। তাহলে যতক্ষণ ফাঁকা আছে ফিল আপ করতে থাকো, যখনই আবার নতুন করে ফাঁকা মানে ফিল আপ করতে হবে তখন তার স্পিনটা জাস্ট উল্টে যাবে। তাহলে এটা গেল হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। এরপরে 3 নাম্বার আছে আউফবাউ নীতি। তাহলে আউফবাউ নীতি কী বলে? যখন ইলেকট্রনগুলো প্রবেশ করাবে তখন সেটাকে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করাতে হবে, তারপরে তার চেয়ে বেশি শক্তি স্তরে প্রবেশ করাতে হবে। মানে তোমার যে উপকক্ষগুলো আছে, ধরো 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, তাহলে এদের কিন্তু শক্তি সমান নয়। তাহলে ইলেকট্রন তোমাকে সবসময় ঢোকাতে হবে সর্বনিম্ন শক্তি স্তরে, তারপরে আস্তে 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 ক্রমান্বয়ে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঢোকাতে হবে। বুঝলে? যেরকমটা করতে আর কি, যে কে এল এ মেন এরকম ছিল তো, প্রথমে কে কক্ষে 2টো দিতে, তারপর 8টা দিতে, এরকম করতে, সেরকম এখানে আর কে এলিমেন্ট তো নেই, এখানে আছে 1s 2s 2p 3s 3p এরকম আর কি। তাহলে যখন তুমি ইলেকট্রন ভর্তি করবে বা ইলেকট্রন বিন্যাস করবে তখন তোমাকে আগে সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রন দিতে হবে, তারপরে আস্তে 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 একটু উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করাতে হবে। ক্লিয়ার? তাহলে এই নীতিটা কী বলবে? যে ইলেকট্রনগুলি প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে উপকক্ষে প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তিসম্পন্ন
উপকক্ষে প্রবেশ করবে। হয়েছে? তাহলে এই কক্ষগুলোর শক্তি কার বেশি কার কম এটা বের করানোর জন্য একটা রুল আছে, যেটাকে বলা হয় N+L রুল। তাহলে এটার জন্য মানে এটা কী জন্য ইউজ করা হয়? উপকক্ষের শক্তি নির্ণয়ের জন্য। মানে কোন উপকক্ষে শক্তি বেশি কোন উপকক্ষে শক্তি কম সেটা জানার জন্য। তাহলে যে উপকক্ষে শক্তি কম সেখানে আগে ইলেকট্রন ঢুকবে, তারপরে আস্তে 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 তার বেশি শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঢুকতে থাকবে। তাহলে N+L এর মান যত বেশি হবে শক্তি তত বেশি হবে। হয়েছে? এরপরে যদি দুটো উপকক্ষের N+L এর মানটা টাই করে যায়, মানে একই হয়ে যায়, দুটি উপকক্ষের N+L এর মান একই হয়ে গেলে যে উপকক্ষের N এর মান বেশি তার শক্তি বেশি হবে। হয়েছে? তাহলে প্রথমে দেখবে N+L এর মান কার ক্ষেত্রে বেশি কার ক্ষেত্রে কম। তাহলে যদি N+L এর মান বেশি হয় শক্তি বেশি, যদি কম হয় শক্তি কম। তারপরে দুটি উপকক্ষে যদি N+L এর মানটা এক হয়ে যায় তখন কি দেখবে? N এর মান। তাহলে N এর মানটা যত বেশি হবে শক্তি তত বেশি হবে, N এর মান যত কম হবে শক্তি তত কম হবে। হয়েছে? তাহলে ধরো 1s, তাহলে এর ক্ষেত্রে N+L এর মান কত? 1s এর ক্ষেত্রে N হচ্ছে 1, S হচ্ছে 0, তাহলে মানটা হবে কত? 1। 2s এর ক্ষেত্রে N এর মান 2, S এর মান 0, তাহলে 2। 3s এর ক্ষেত্রে 3 + 0 3, 3p এর ক্ষেত্রে 3 + 1 4। আচ্ছা 2p এর ক্ষেত্রে কত হবে তাহলে? 2 + 1 3। তাহলে দেখো এই দুটোর ক্ষেত্রে N+L এর মানটা 1 চলে এসছে, 3 আর 3। তাহলে কার শক্তি কম সেটা দেখার জন্য কি করতে হবে? এই যে N এর মানটা দেখতে হবে। তাহলে 2p এর ক্ষেত্রে N এর মান কত? 2। 3s এর ক্ষেত্রে N এর মান 3, তাহলে N এর মান যত কম শক্তি তত কম। তাহলে 2p আর 3s এর মধ্যে কার শক্তি কম হবে? 2p, কারণ N এর মানটা ওই ক্ষেত্রে কম। হয়েছে? তাহলে এইভাবে N+L এর মান বের করার পর উপকক্ষগুলোকে তুমি যদি শক্তির ক্রম অনুসারে সাজাও, যে শক্তির কার কম কার বেশি, এরকম ক্রমটা আসে। তাহলে উপকক্ষের শক্তির ক্রম তাহলে কি হয়? প্রথমে আসবে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, এভাবে। তাহলে যখন তুমি ইলেকট্রন ফিল আপ করবে তখন ওই 1s থেকে শুরু করতে হবে, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, এইভাবে যেতে হবে আর কি। আর আমরা জানি যে s উপকক্ষে ইলেকট্রন থাকে ম্যাক্সিমাম 2টো, p এ থাকে 6টা, d এ থাকে 10টা, f এ থাকে 14টা। তাহলে এইভাবে ইলেকট্রন ফিল আপ করে করে যেতে হবে আর কি। হয়েছে? তাহলে তোমাকে ধরো বললো যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন কটা থাকে? একটা। তাহলে একটা ইলেকট্রন থাকলে বিন্যাস কী হবে? 1s1। ধরো হিলিয়াম, ইলেকট্রন কটা থাকে? 2টো, তাহলে কী হবে? 1s2। ধরো লিথিয়াম, ইলেকট্রন কটা থাকে? 3টে, তাহলে 1s2, এসে তো 2টোই থাকবে ম্যাক্সিমাম, তাহলে 1s2, আর তো ঢুকবে না ইলেকট্রন। এরপরে কী আছে? 2s, 2s একটা ইলেকট্রন দিয়ে দাও। ধরো বেরিলিয়াম, 4টা ইলেকট্রন থাকে, তাহলে 1s2, 2s2। এরপর ধরো বোরন, 5টা ইলেকট্রন থাকে, তাহলে 1s2, 2টো ইলেকট্রন, 2s2, 2টো ইলেকট্রন, তাহলে এসে তো 2টোর বেশি থাকতে পারবে না। 2s এর পরে কী আছে? 2p, ওখানে একটা ইলেকট্রন দিয়ে দাও। তারপরে কার্বন ধরো, 6টা ইলেকট্রন, তাহলে 1s এ 2টো, 2s এ 2টো,
টুপিতে কটা থাকবে? দুটো। এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। হয়েছে? তাহলে এই ক্লাসে এতটাই থাকলো। নেক্সট ক্লাসে অন্য টপিক শুরু করব। আর হয়তো ম্যাক্সিমাম 1 থেকে 2টো ক্লাস লাগবে, তাহলেই এই অ্যাটমিক স্ট্রাকচারটা শেষ হয়ে যাবে। তারপরে কিছু নিউমেরিক্যাল করিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল আর কি। থ্যাংক ইউ।